ইরফান মায়রাকে ছেড়ে বা হাতে মায়রাকে নিজের সাথে জড়িয়ে ডান হাতে মায়রার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, কি খাবে? মায়রা নাক টেনে বলে, আমি ফুচকা খেতে চাই। ইরফান ভ্রু কুঁচকে বলে, পেটে কিছু আছে, ফুচকা পরে খাবে, এর আগে কি খাবে বলো। মায়রা কিছু বলল না। ইরফান মায়রাকে কোল থেকে নামিয়ে দেয়। এরপর বেড থেকে উঠতে নিলে মায়রা ইরফানের হাত টেনে বলে, কোথায় যাচ্ছেন? ইরফান মায়রার দিকে তাকায়। মৃদুস্বরে বলে, কোথাও যেতাম না। মায়রা চোখ ছোট ছোট করে বলে, উঠছিলেন যে? ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, শুদ্ধকে খাবার এনে দিতে বলবো। আমার কাছে আমার ফোন নেই। মায়রা তার বেডের পাশ থেকে ইনার ফোন নিয়ে ইরফানের হাতের দিয়ে বলে, এই ফোন দিয়ে ফোন দিন। যেতে হবে না আপনাকে। ইরফান সামান্য ঠোঁট বাঁকালো। ইনার ফোন থেকে শুদ্ধকে কল দিয়ে কথা বলতে থাকে। মাইরা ইরফানের বা হাতের শার্টের হাতা গুটিয়ে কনুই পর্যন্ত সুন্দর করে ভাঁজ করে দিল। এরপর ইরফানের ডান কান থেকে বাম কানে ফোন ধরিয়ে দিয়ে ইরফানের বা হাতে ফোন ধরতে বলে। ইরফান নীরবে মেনে নিল। ফোনে কথা বলতে বলতে মাইরার কার্যকলাপ দেখতে থাকে। মাইরা ইরফানের ডান হাতের শার্টের হাতাও গুটিয়ে দিল কনুই পর্যন্ত। ইরফান কল কেটে ফোন রাখল পাশে। মাইরা তার কাজ শেষ করে ইরফানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, এখন আপনাকে একটু মানুষ মানুষ লাগছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, এতক্ষণ কি লাগছিল? মাইরা মিটিমিটি হেসে বলে, এমনিতেও আপনি গন্ডার। আর কিছুক্ষণ আগে আপনাকে পা গো ল গন্ডারের আপডেট ভার্সন লাগছিল। ইরফান চোখমুখ কুঁচকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না। মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি তো ভালোই। কথাটা বলতে বলতে দু হাতে ইরফানের এলোমেলো চুলগুলো সুন্দর করে ঠিক করে দেয়। ইরফান মাইরার গালে হাত দিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, এত বড় হয়েছ কবে? মাইরা মুখ ফুলিয়ে বলে, আমি বড়ই ছিলাম। আপনি বুঝতেন না, সেটা কার দোষ? ইরফান গম্ভীর গলায় বলে, লিটল গার্ল হয়ে যাও। এত বড় হতে হবে না। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আগে যে সারাদিন বলতেন বড় হব কবে, কেন বলতেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, কজ। মাইরা দু হাতে ইরফানের মুখ চেপে ধরে দু দিকে মাথা নাড়িয়ে বলে, শুনবো না। ইরফান তার মুখ থেকে মাইরার হাত সরিয়ে মৃদুস্বরে বলে, হয়। মাইরা মিনমিন করে বলে, আমি জানি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, কি জানো? মাইরা চোখ নিচে নামিয়ে আমতা আমতা করে বলে, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। ইরফান নিঃশব্দে হাসল। মাইরাকে নিজের সাথে জড়িয়ে নিল। মাইরা কাচুমাচু হয়ে ইরফানের বুকে সেটে থাকল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মাইরা খেয়ে ঘুমিয়েছে। ইরফান, শুদ্ধ, ফাইজ, তারেক নেওয়াজ, সীমান্ত সহ আরও জন সিনিয়র নিউরোলজিস্ট মিলে একটি মিটিং রুমে বসেছে। মূলত নিউরোলজিস্ট জন মাইরার রিপোর্ট দেখে বেশ কিছুক্ষণ আলোচনা করে তাদের বক্তব্য রাখে। পেশেন্টকে যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। তোমরা চাইলে অপারেশনের সব ব্যবস্থা করব। ইরফান কথাটা শোনা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে যায়। সবাই ইরফানের দিকে তাকায়। শুদ্ধ দ্রুত উঠে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, উঠলি কেন? বসো। ইরফান সামনে বসা জন আধবয়সী লোকদের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে, নো নিড আঙ্কেল। আমি আমার ওয়াইফের ব্রেইন নিয়ে ডিল করতে আসিনি। ডিল আমি বিজনেসে করি, নট ট্রিটমেন্ট। কথাটা বলে মিটিং রুম থেকে গটগট পায়ে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ব্যবসার সূত্রে তার মোটামুটি অনেক বড় বড় মানুষদের সাথেই চেনাজানা আছে। তাদের মধ্যে এই নিউরোলজিস্ট জন তার বেশ ভালো পরিচিত। একজন বলে ওঠে, তারেক, তোমার ছেলে বুঝতে চাইছে না কেন? উল্টে আমাদের ভুল বুঝছে। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তারেক নেওয়াজ উঠে দাঁড়ালেন। সামনে বসা জন ডক্টরের সঙ্গে হাত মিলিয়ে বলে, জানোই তো ও কেমন। কিছু মনে কর না, ওকে বুঝিয়ে বলছি আমরা। কথাটা বলে তারেক নেওয়াজ বেরিয়ে যায়। ইরফানের পিছু পিছু শুদ্ধ আর ফাইজ বেরিয়ে গিয়েছে। সীমান্ত তার সিনিয়র ডক্টরদের সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি ব্যস্ত শহরটায়। চোখে মুখে অসহায়ত্ব। তার বার্ডফ্লাওয়ার ছাড়া সে নিজেকে কল্পনা করতে পারে না। সে নিজের অস্তিত্ব খুঁজে পায় না। কবে বার্ডফ্লাওয়ার তার এত আপন হয়ে গেল? শুধু আপন না, ওইটুকুতে সীমাবদ্ধ নেই। বার্ডফ্লাওয়ার তার আসক্তির চেয়েও কিছু। বার্ডফ্লাওয়ার ছাড়া শিসওয়ালা অপূর্ণ না। ইরফানের মন থেকে উত্তর আসে, অবশ্যই।
ঝাপসা আলোয় আলোকিত আকাশপানে অসহায়ত্বে ঘেরা দৃষ্টি রেখে ইরফান বিড়বিড় করে, বার্ড ফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে একটুও জোর নেই, আওয়াজ বেরোতে চায় না। ইরফান নিজেকে সামলে নিতে চেষ্টা করে, দু হাত জমা করে মুখের সামনে নিয়ে বেশ কিছুক্ষণ রাখে। মায়রার হাসি মুখ চোখের সামনে ভেসে ওঠে। সেই চঞ্চল মেয়ে, যাকে সে এক বিন্দু টলারেট করতে পারত না, আজ তাকে ছাড়া বাঁচার কথা ভাবনাতে আনতে পারে না। ওভাবেই বিড়বিড় করে, ইউ নো বার্ড ফ্লাওয়ার, আমি তোমার কিচ্ছু হতে দিব না। হঠাৎই মাথায় কিছু আসে, দ্রুত পকেট থেকে ফোন বের করে। বেশ কিছুক্ষণ ফোনে খেতে খেতে কারো নাম্বারে কল করে। ওপাশ থেকে কল রিসিভ হয় না। ইরফান বিরক্ত হয়, বারবার কল করতে থাকে। প্রায় 5 বার কল কেটে যাওয়ার পর 6বার কল রিসিভ হয়। ইরফান সালাম দেয়, ওপাশ থেকে সালামের উত্তর নেয় কেউ। ইরফান গলা চেড়ে বলে, আঙ্কেল আমি ইরফান। ওপাশ থেকে বলে, আরে ইরফান আব্বু কেমন আছো? ইরফান টুকটাক কথা বলে, এরপর জিজ্ঞেস করে, আঙ্কেল তুমি কোথায়? আমি তো চট্টগ্রাম আব্বু। কেন কি হয়েছে? তুমি কি টোটালি পেশেন্ট দেখা অফ রেখেছো আঙ্কেল? নিজেদের প্রয়োজনে দেখি আব্বু। ইরফান ছোট করে বলে, আঙ্কেল তুমি তোমার সকল কলিগদের তোমার বাসায় ইনভাইট কর। আমি নেক্সট 2 আওয়ার্সের মধ্যেই তোমার বাসায় আসছি। অপাশের ব্যক্তি অবাক হয়ে বলে, ইরফান আব্বু তুমি কি চট্টগ্রামে? ইরফান মৃদুস্বরে বলে, আমি ঢাকায় আঙ্কেল। তোমাকে যা বললাম এটা কর। কথাটা বলেই ইরফান কল কেটে দীর্ঘশ্বাস ফেলে। ধরণীতে সন্ধ্যা নামবে নামবে ভাব। সীমান্ত ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফানকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ থাকে। কিছু সময় বেরোলে গলা ঝেড়ে ডাকে, ইরফান। ইরফান সীমান্তের ডাকে একটু নড়েচড়ে দাঁড়ায়, তবে কিছু বলে না। সীমান্ত মৃদুস্বরে বলে, রিস্ক না নিলে কি করে হবে বলতো? ইরফান সাথে সাথে ঘাড় ঘুরিয়ে সীমান্তের দিকে তাকায়। সীমান্তের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমি নিব না কোনো রিস্ক। আমার বার্ড ফ্লাওয়ারের ক্ষেত্রে কোনো রিস্ক নিব না আমি। শুনতে পেয়েছিস? তোদের এই টাকা কামানোর মেশিন রূপী ডক্টরদের আর একবার আমার সামনে দেখলে, আই সোয়ার সবকটাকে মার্ডার করে ফেলব। সীমান্ত চোখ বড় বড় করে বলে, আরে কি বলছিস? তারা ভালো মা। ইরফান রে গে বলে, ভালো মাই ফুট। ওরা আমার বার্ড ফ্লাওয়ারের রিপোর্টটাই তো ঠিক করে দেখেনি। আর বলে দিল অপারেশন করাতে হবে। আমার বার্ড ফ্লাওয়ারের ব্রেইন কি ওরা ফুটবল ভেবেছে যে ওরা বলবে আর আমি ওদের খেলতে দিব? সীমান্ত কিছু বলার মতো খুঁজে পায় না। ইরফান আবার ওরে গে বলে, তুই আমায় এই নিউজ আরো আগে কেন দিলি না বল? ও তোদের হসপিটালে আরো 3 মান্থ আগে এসেছে, আমি কেন জানলাম না? এখন আমি কি করব? আমার বার্ড ফ্লাওয়ার। কথা জড়িয়ে আসে ইরফানের। সীমান্ত অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ছেলেটা নিজেও জানে, বোঝে, অথচ অবুঝের মতো আচরণ করছে। শুদ্ধ ফাইজ এগিয়ে এসে ইরফানকে ছাড়িয়ে নেয় সীমান্তের থেকে। ইরফান চোখ বুজে নিল। শুদ্ধ ইরফানের কাঁধে হাত রেখে বলে, এত ভয় পাচ্ছিস কেন? অনেক পেশেন্ট সুস্থ হয়ে যায়। নিজেকে শক্ত কর। ইরফান শুদ্ধর হাত তার কাঁধ থেকে ঝাড়া দিয়ে গে বলে, আমি আমার বার্ড ফ্লাওয়ারের অপারেশন করাবো না। ওরা বিজনেস করতে চাইছে। ফাইজ অপর পাশ থেকে বলে, ইরফান আমাদের কথাটা। ইরফান চিৎকার করে বলে, আমি কারো কথা শুনতে চাই না। লিভ মি অ্যালোন। আমার বার্ড ফ্লাওয়ারকে নিয়ে কাউকে ভাবতে হবে না। তারেক নেওয়াজ ইরফানের চিৎকার শুনে এগিয়ে আসে। ইরফান এগিয়ে যেতে গিয়ে তার বাবাকে দেখে দাঁড়িয়ে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলতে নেয়, ইরফান। ইরফান অসহায় কণ্ঠে বলে, বাবা প্লিজ, অপারেশন ছাড়া বাকি 999টি ওয়ে আমি অবলম্বন করব, যে কোনো একটি ওয়েতে বার্ড ফ্লাওয়ার ঠিক সুস্থ হয়ে যাবে। এই টপিকে আমার সাথে কেউ কোনো কথা বলবে না। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন কি করবে? ইরফান মাইরার কেবিনের দিকে যেতে যেতে বলে, ইয়ামিন আঙ্কেল চট্টগ্রামে। আমি আর কিছুক্ষণের মাঝেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন, তুমি তার খোঁজ কোথায় পেলে? ইরফানের ছোট করে বলে, পেয়েছি। তারেক নেওয়াজ ভীষণ অবাক হয়। 12 বছরের বেশি হবে ইয়ামিন এর সাথে তার কোনো সম্পর্ক নেই বললেই চলে। ছোটখাটো এক ঝামেলা হয়েছিল তাদের, এরপর টোটালি আর কোনো যোগাযোগ ছিল না। ইরফানের সাথে ইয়ামিনের কন্ট্যাক্ট ছিল। ডট ডট ডট। ইরফান মায়রার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। মায়রাকে না দেখে ইরফান দ্রুত কেবিনের ভেতর প্রবেশ করে। ভেতরে রুমা নেওয়াজ, ইনা, ফারাহ, সাথে মায়রা মা আর ছোট ভাই এসেছে। বাচ্চা ছেলেটি বেডের কোনায় বসে বসে কাঁদছে।
ইরফান কিছু বলার আগেই রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, ইরফান দেখ তো বাবা, মায়রার কি হয়েছে। ওর মা ভাইকে দেখেছি যে বেকুনিতে গিয়ে দরজা আটকে বসে আছে। আমরা এত করে ডাকছি, মেয়েটা আসছেই না, দরজাও খুলছে না। ইরফান তার মায়ের কথা শুনেই দ্রুত পায়ে বেলকনির দরজার কাছে এসে দাঁড়ায়। মৃদুস্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। সাথে সাথেই দরজা খুলে যায়। ইরফান অবাক হয়ে সামনে তাকায়। মায়রা কান্নামাখা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান দ্রুত মায়রার দিকে এগিয়ে গিয়ে হাতের আঁচলায় মায়রার মুখটা নিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড বার্ড ফ্লাওয়ার। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। লাবিবের বাবা তাকে সেদিন ওভাবে বলার পর সে নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছে সে আর কখনো তার পাতানো মা ভাইয়ের সাথে কথা বলবে না, তাদের কাছে যাবে না। কিন্তু আজ তাদের দেখে যে মায়রার ভীষণ কষ্ট হচ্ছে। ইরফান আবারও নরম সুরে বলে, বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে বলো। মায়রা হাতে ইরফানকে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে কেঁদে দেয়। ইরফানের বুকে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে রেখে ফোপাতে ফোপাতে বলে, আপনি কোথায় ছিলেন শিসওয়ালা। ইরফান মায়রার চোখের পানি মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, আমি ডক্টরের সাথে কথা বলছিলাম। মায়রা ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। তার মা আর ভাইয়ের সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে তার। ইরফান মায়রার মুখ উঁচু করে মৃদুস্বরে বলে, কি হয়েছে বলো। কান্না করলে মাথা ব্যথা বাড়বে। কেউ কিছু বলেছে তোমায়। মায়রা নিজেকে সামলালো। এরপর নাক টেনে বলে, আমার নিজের কেউ নেই শিসওয়ালা। ইরফান অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রা থেকে থেকে কেঁপে ওঠে। আবারও নাক টেনে বলে, আমার মা আর ভাই ওরা আমার নিজের নয়, ওদের চলে যেতে বলুন। মায়রার কথায় ইরফান ভীষণ অবাক হয়। আলতো হাতে মায়রার গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার। তোমাকে কে কি বলেছে আমায় বলো। মায়রা কান্নামাখা চোখে চেয়ে আবেগী স্বরে ডাকে, শিসওয়ালা। মায়রার এমন ডাক যেন ইরফানের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে। ইরফান মাথা নিচু করে মায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে বলো, আমি সব ঠিক করে দিব। মায়রা চোখ বুজে নেয়। নাক টেনে বলে, আমার মা ভাই আমার নিজের নয়, সত্যি বলছি। ইরফান মায়রার ঠোঁটজোড়ায় একটা চুমু খায়। এরপর মায়রার মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, শৌকে, বাট তাদের সাথে কথা বলছো না কেন। তারা তোমার জন্য কষ্ট পাচ্ছে। মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আমি ওদের সাথে কথা বলতে চাই না। আমার পরিবার না থাকলে আপনি আমায় মানবেন না। কি বাচ্চামি কথাবার্তা। ইরফান চোখ ছোট ছোট করে তাকিয়ে ধমকে বলে, এসব উল্টাপাল্টা কথা বললে পপ দিয়ে সব দাঁত ফেলব স্টুপিড। মায়রা চাকি দিয়ে ওঠে। সে বুঝতেই পারেনি ইরফান তাকে ধমকাবে। মায়রা অভিমানী চোখজোড়া নামিয়ে ইরফানকে ছেড়ে দাঁড়ালো। ইরফানের সামনে থেকে সরে যেতে চাইলে ইরফান মায়রাকে তার সাথে চেপে ধরে। মায়রা নিজেকে ছাড়াতে মোচামুচি করে। ইরফান চোখ ছোট ছোট করে, স্টুপিড গার্ল, রাগিও না আমায়। মায়রা ইরফানের দিকে চেয়ে গে বলে, ছাড়ুন বলছি, আমি কারোর সাথেই কথা বলবো না। কথাটা বলে মাথা নিচু করে গাল ফুলিয়ে রাখে। ইরফান ডান হাত মায়রার গালে দিয়ে মৃদুস্বরে বলে, ইউ নো, ইউ আর মাই হার্ট। মায়রার শরীর শিরশির করে, চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, নিজের হার্টকে কেউ নিজের থেকে আলাদা করে। মায়রা তোত্তারা কণ্ঠে বলে, আপনার তো হার্টই নেই, আপনি হার্টলেস। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। এই স্টুপিডকে সে কি বলে, আর এটা কি বোঝে। মায়রা ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে মনে মনে হাসে। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে বলে, হার্ট আছে কি নেই এর প্রভু দিয়ে দিব ভেরিশুন। আগে সুস্থ করে নিই তোমাকে, দোনো সব বোঝাবো স্টুপিড। মায়রা চোখ ছোট ছোট করে বলে, কিভাবে বোঝাবেন। কথাটা বলে ইরফানের বুকের বাপাশে মায়রা তার ডান হাতের আঙুল দিয়ে খোঁচা দিয়ে বলে, এই জায়গা কেটে আপনার হাত দেখাতে হবে, তাহলে আমি বুঝব। কিন্তু এমন করলে তো আপনি বাঁচবেন না। তাহলে কিভাবে হবে। ইরফান মায়রার গলার ভাঁজে আঙুল চালিয়ে বলে, আমি মারা গেলে তুমি সুখ পালন করতে পারলে তোমাকে এভাবে বোঝাবো। মুহূর্তেই মায়রার চোখজোড়া ভরে ওঠে। করুণ সুরে ডাকে, শিসওয়ালা। ইরফান কেমন করে যেন তাকায় মায়রার চোখের দিকে। মেয়েটি এত আবেগ নিয়ে এই নাম কিভাবে উচ্চারণ করে ইরফান ভেবে পায় না। ইরফান মায়রার কপালের শব্দ করে চুমু এঁকে মায়রার চোখের দিকে তাকায়। মৃদুস্বরে বলে, বার্ডফ্লাওয়ার অ্যান্ড শিসওয়ালা একসঙ্গে চিরনিদ্রায় শায়িত হওয়ার আর্জি উপরওয়ালার কাছে। এবার ঠিক আছে। মায়রার চোখজোড়ায় আরো খানিক বিন্দু বিন্দু পানি জমে। মাথা নেড়ে সম্মতি জানায়।
লাবিব বেকুনিতে এসে মায়রার পায়ের কাছে দাঁড়িয়ে তার ছোট ছোট দু হাতে মায়রার পা ধরে এরপর মাথা উঁচু করে মায়রার দিকে তাকিয়ে ডাকে, আপুই আপুই আমাকে কোলে নাও। মায়রা লাবিবের কথা শুনে মাথা নিচু করে তাকায়। তার চোখে পড়ে লাবিব টলমল চোখে তার দিকে চেয়ে আছে। মায়রার কাঁদতে ইচ্ছে করল, নিচু হতে গিয়েও হলো না। ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে ডাকে, শিসওয়ালা। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, ওকে কোলে নাও বার্ড ফ্লাওয়ার। মায়রা মাথা নেড়ে বলে, ওর বাবা আমায় অনেক কথা শুনিয়েছে। আমি মা আর ভাইয়ের সাথে মিশলে ওর বাবা অনেক রাগ করে। ইরফান মায়রার কথা শুনে অবাক হয়। লাবিব ফুপিয়ে ওঠে, আপুই আপুই আমাকে কোলে নাও। আপুই। ইরফান মায়রাকে ছেড়ে কিছুটা ঝুঁকে বা হাতে নিজেই লাবিবকে কোলে নিল। এরপর মায়রাকে ডান হাতে তার দিকে টেনে আনে। মায়রার মাথা তার বুকে জড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে বার্ড ফ্লাওয়ার, আমাকে বলো, নয়তো সলভ করব কিভাবে। লাবিব কান্নামাখা চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রাও টলমল চোখে লাবিবের দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। লাবিবের বাবা যে তাকে রের চেয়েও নিকৃষ্ট বলেছে। সে আবারও কি করে এদের দিকে মুখ তুলে তাকাবে? সে তো পারছে না। ইরফান দ্রুত মায়রার মাথা উঁচু করে ধরে। মায়রার চোখ বন্ধ বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়ে পড়ে। ইরফান ডান হাতে মায়রার চোখের পানি মুছে দেয়। এরপর মৃদুস্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রা চোখ খোলে না। ইরফান ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে তাকায়। লাবিব ওর ঠোঁট উল্টে শব্দহীন কেঁদে দেয়। ইরফানের দিকে চেয়ে বলে, খুচিব দুলাভাই আপুই কথা বললে না কিনু। ইরফান ভ্রু কুচকে তাকায়। এক স্টুপিড আর এক স্টুপিডকে তার উল্টাপাল্টা নাম শিখিয়েছে। ইরফান এসব রেখে সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, বলবে ওয়েড। মায়রার দিকে চেয়ে গলা জেরে বলে, বার্ড ফ্লাওয়ার চোখ খোলো। মায়রা চোখ খুলল না। ইরফান আবারও ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার কোনো রেসপন্স না পেয়ে ইরফান একটু ঝুঁকে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। সাথে সাথে মায়রার চোখ বড় বড় করে তাকায়। দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ডান হাতে মায়রাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। মায়রা ছটফটায় নিজেকে ছাড়াতে, তবে পারে না। কিছুক্ষণ পর ইরফান নিজেই মায়রাকে ছেড়ে দেয়। মায়রা দ্রুত ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঠোঁটজোড়া মুছে লাবিবের দিকে তাকালে দেখল লাবিব অবুঝ নয়নে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা হঠাৎ সোজা হয়ে দু হাতে ইরফানকে ধাক্কা দিয়ে রে বলে, ও ভুলক, আমার ভাইকে আপনার চোখে পড়ে না। ইরফান মায়রাকে কিছু বলল না। ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে চেয়ে বলে, তোমার আপুই আমার কি হয় বলো তো। লাবিব কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, বউ। ইরফান আবারও প্রশ্ন করে, বউদের কি করতে হয়? লাবিব আবারও কিছু একটা ভেবে বলে, আদল। আমি আমার বউকে কি করেছি? লাবিব সাথে সাথে উত্তর দেয়, আদল। ইরফান ঠোঁট বাঁকায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। বা হাত কোমরে দিয়ে ডান হাতে লাবিবের কান টেনে বলে, এই ছানা এসব পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস? লাবিব ঠোঁট উল্টে বলে, খুচিব দুলাভাই। মায়রা ইরফানের দিকে গে তাকায়। ইরফান স্বাভাবিকভাবে মায়রার দিকে তাকায়। মায়রা গে বলে, আপনি আসলে একটাও ভুলক। ইরফান তার ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ভেজা ঠোঁটজোড়া মুছে দিয়ে মৃদুস্বরে বলে, আই ন, এসব বাদ দাও। তোমার ভাই হাসছে দেখ, ওকে কোলে নাও। মায়রার সাথে সাথে লাবিবের দিকে তাকায়। সত্যিই লাবিব হাসছে। মায়রা আবারও ইরফানের দিকে তাকালে ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, আমি সব প্রবলেম সলভ করে দিব। ও তো বাচ্চা, রাইট? ওকে কোলে নাও। মায়রা টলমল চোখে ইরফানের দিকে তাকায়। ঠোঁট উল্টে বলে, আপনি এত ভালো কেন? ইরফান চোখ ছোট ছোট করে বলে, একটু আগেই তো বললে আমিও ভো। মায়রা লাবিবকে কোলে নিয়ে মুখ বাঁকিয়ে বলে, ও বই আপনি আমার ভোলা ভালা ভাইটাকে কিসব উল্টাপাল্টা শিখিয়েছেন। ইরফান কিছু বলল না। মায়রা লাবিবের গালে অগণিত চুমু খায়। লাবিব হাতে মায়রার গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হাসে। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, এসব রেখে ওর সাথে কথা বলো। মায়রা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফানকে পাত্তা না দিয়ে লাবিবের উদ্দেশ্যে বলে, ভাইয়া তুই আপুইকে ছাড়া আর কাঁদবি না আচ্ছা? লাবিব ঠোঁট উল্টে বলে, কাঁদবো? আপুই তুমি আমাকে কুলে নাওনি কিনু? চুমু খাওনি কিনু? মায়রা লাবিবের গালে চুমু খেয়ে বলে, এই এখন নিয়েছি, চুমুও খেয়েছি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তোমরা দুই ভাইবোন কি কিসের খেলা খেলো? স্টুপিড। মায়রা আর লাবিব জনই ইরফানের দিকে বিরক্ত চোখে তাকায়।
লাবিব বিড়বিড় করে, খুচির দুলাভাই। মাইরা ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনার প্রবলেম কি? আমাকে আর ভাইকে শুধু ডিস্টার্ব করেন কেন? ইরফান একটু ঝুঁকে মাইরার ঠোঁটজোড়ায় শব্দ করে চুমু খেয়ে বলে, আমার জিনিস সবাইকে বিলিয়ে দেয়ার হ্যাবিট ছুটাবো, স্টুপিড। মাইরা কিছু বলতে গেলে ইরফান মাইরাকে চুপ করিয়ে বলে, তোমার ভাইয়ের বাবা তোমাকে কি বলেছিল? ফার্স্ট বলবে। মাইরার মুখ মলিন হয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে লাবিবের দিকে তাকায়। তার মা আর ভাইয়ের সাথে তেল সম্পর্ক না থাকলেও মাইরা তো এদের নিজের চেয়েও বেশি কিছু ভাবে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, স্পিক আপ বার্ড ফ্লাওয়ার। মাইরা ইরফানের দিকে চেয়ে থেমে থেমে সবই বলে। লাবিবের বাবা তাকে সেদিন যা যা বলেছিল সবই ইরফানকে বলে। সব শুনে ইরফান হাত মুষ্টিবদ্ধ করে সম্বরণ করে। বিড়বিড় করে, বাস্টার্ড, বার্ডফ্লাওয়ার সুস্থ হওয়া পর্যন্ত উড়ে নে। মাইরা ইরফানের দিকে চেয়ে ভারী গলায় বলে, আমার নিজের বাবা মাকে নেই শিশওয়ালা। শ্যামা মা জন্মের সময় মা রাগিয়েছে আর বাবা কয়েক মাস পর মা রাগিয়েছে। কথাটা বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান হাতের আজলায় মাইরার মুখটা নিয়ে মাইরার চোখের পানি মুছে দেয়। নরম সুরে বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার, আমি সব ঠিক করে দিব, ওকে? অ্যান্ড আর কখনো বলবে না তোমার কেউ নেই, সবাই আছে তোমার। একটু থেমে আবারও বলে, তোমার ভাইয়ের বাবা ভালো মানুষ নয়। আর মানুষদের জন্য ভালো মানুষদের মনে কষ্ট দিতে নেই। তোমার মা আর ভাইয়ের কোনো দোষ নেই, রাইট? তাহলে তাদের কেন কষ্ট দিচ্ছ? মাইরা বলতে নেয়, কিন্তু লাবিবের বাবা। ইরফান মাঝপথে বলে, বলেছি না সব ঠিক করে দিব। সে নিজেই তোমার কাছে এসে তোমার মা আর ভাইয়ের সাথে কথা বলতে বলবে। মাইরা অবাক হয়ে বলে, কিভাবে? ইরফান মাইরার কপালে চুমু খেয়ে বলে, এত জানতে হবে না, এসো তোমার মায়ের সাথে কথা বলবে। কথাটা বলে মাইরার হাত ধরে বেলকনি থেকে রুমের ভেতরে প্রবেশ করে। মাইরার হাত ছেড়ে দিলে মাইরা এগিয়ে যায় তার মায়ের দিকে। লাবিবকে বেডের উপর নামিয়ে দিয়ে মাইরা নিজেই তার মাকে জড়িয়ে ধরে। ইরফান কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। মাইরার মা মাইরার পিঠে হাত বুলিয়ে ভাঙা গলায় বলে, আমাদের কাউকে একটিবার কেন বললি না মা? মাইরা নীরবে চোখের পানি ফেলে। বেশ কিছুক্ষণ পর তার মাকে ছেড়ে দাঁড়ায়। মাইরার মা মাইরার চোখের পানি মুছে দেয়। মাইরা নাক টেনে বলে, আমার জন্য তোমার কত অশান্তি হয়, আমি না থাকলে তো সেসব আর হবে না। মাইরার মা মাইরার মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, আমার মেয়ের চেয়ে আমার কাছে ওসব সস্তা শান্তি বড় হয়েছে কখনো? ওসব ভাবতে না করি না আমি তোকে। ওসব আমি বুঝে নিব। তোর মায়ের ভালোবাসা চোখে পড়ে না মা। তুই ছাড়া তোর এই মা শূন্য বুকে কিভাবে থাকবে, একবারও ভাবিসনি কেন? মায়েরা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদে। মায়ের বুকে মাথা রেখে কান্নাভেজা গলায় অভিযোগ করে, তোমার স্বামী বলেছে, আমি তোমার আর ভাইয়ের সাথে কথা বললে সে আমাকে মেরেই ফেলবে। বলেছে আমি নাকি তোমাদের জাদু করেছি, তাই তোমরা আমাকে ভালোবাসো। বলেছে, তুমি তো আমার নিজের মা নয়, একদিনও পেটে ধরনি, তবে কেন তোমাকে মা ডাকি? ওসব শুনে আমার খুব কষ্ট হয়েছে মা। সবাই কেন বলে তুমি আমার মা নয়? কাঁদতে কাঁদতে বলা মায়রার কথাগুলো শুনে মায়রার মা নীরবে চোখের জল ফেলেন। রুমা নেওয়াজ বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফারাহ, ইনার চোখে পানি। মায়রা তাদের চেয়ে কত ছোট, অথচ মেয়েটার জীবনে কত কষ্ট। একটা মানুষ কত কষ্ট পেলে তার বাঁচার ইচ্ছে মরে যায়। মায়রা আবারও বলে, তোমার স্বামী বলেছে, আমি নাকি কুকুরের চেয়েও নিকৃষ্ট। কুকুরকে তাড়িয়ে দিলেও তো তারা আর আসে না। কিন্তু আমি বারবার তোমার আর ভাইয়ের কাছে যাই। আমি তো আমার পর মা ভাইকেই অনেক ভালোবাসি। সেটা কেউ কেন বোঝে না মা? ইরফান দরজার কাছে দাঁড়িয়ে মায়রার প্রতিটি আহাজারি শুনল। নির্জীব চোখে মায়রার পানে চেয়ে রইল কতক্ষণ কে জানে। তার বার্ডফ্লাওয়ার এত দুঃখ নিয়ে হেসে খেলে বেড়াতো। সে ছাড়বে না ওই বাস্টার্ডকে। শুধু তার বার্ডফ্লাওয়ার একবার সুস্থ হয়ে নিক। সুদে আসলে সব ফেরত দিবে। দীর্ঘশ্বাস ফেলে জায়গাটি প্রস্থান করে ইরফান। মায়রার মা মায়রার মাথা তুলে হাতে মায়রার চোখজোড়া মুছে দেয়। আবারও মায়রার মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, আমার সোনা মা তুই। এই যে তোর মা বলছে, ওই লোকটাকে আমি ছাড়ব না। তুই দেখিস, আর কখনো এসব লামি করবি না। মায়রা নাক টেনে বলে, তোমাকে কিছু করতে হবে না, শিসওয়ালা সব ঠিক করে দিবে বলেছে। মায়রার মা ভ্রুকুচকে বলে, শিসওয়ালাকে? মায়রা থতমত খেয়ে তাকায়। যা পেয়ে যায়।
আমতা আমতা করে বলে, তোমার মেয়ে জামাই। মাইরার মা মৃদু হেসে মাইরার ভেজা মুখ মুছে দেয়। মাইরা তার মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, মা আমি বাঁচব তো? মাইরার কথায় মাইরার মা অসহায় চোখে তাকায়। চোখজোড়া আবারও ভরে ওঠে। ফারাহ এগিয়ে এসে মাইরার পাশে দাঁড়িয়ে মাইরাকে তার দিকে ফিরিয়ে বলে, এই মাইরা এসব বাজে কথা কেন বলো তুমি? ইরফান ভাই তোমাকে পাতালে নিয়ে যাবে, তবুও তোমার কিচ্ছু হতে দিবে না, বুঝেছ? মাইরা ফারাহকে জড়িয়ে ধরে হেসে বলে, তুমি অনেক ভালো আপু। ফারাহ নিজেও মাইরাকে জড়িয়ে ধরে বলে, আমার ছোট বোন মাইরার চেয়ে ভালো কেউ এখনো হতে পারিনি, বুঝলে? মাইরা একটু হাসলেও আবারও নীরবে চোখের পানি ফেলে। সে জানে তার অবস্থা ভালো নয়। তাকে তো ডক্টর নিজেই বলেছিল তার অবস্থার কথা। সে ভুলে যায়নি। এত এত ভালোবাসার মানুষগুলোকে রেখে মাইরার যেতে ইচ্ছে করে না। কিন্তু তার যে মরণব্যাধি। ফারাহ বুঝল মাইরা কাঁদছে। মেয়েটির নিজেরও চোখ ভিজে যায়। মাইরাকে সে দিনই বাঁচেনে। অথচ মাত্র দিনেই মেয়েটা এত আপন করে নিয়েছে। ফারাহ সত্যিই মনে হয় মাইরা তার একদম নিজের ছোট্ট একটি বোন। ছোট বোনেরা ঠিক যেমন চঞ্চল, দুষ্ট হয়, মাইরাও তেমনি এক দুষ্ট, মিষ্টি, চঞ্চল মেয়ে। ইনা পিছন থেকে মাইরাকে জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বলে, এই মাইরা আমার ভাইয়া তোমাকে ঠিক সুস্থ করে আনবে, বুঝছো? মিলিয়ে নিও। ইনার কথায় মাইরা মলিন হাসে। মাইরার মা এগিয়ে গেছে তার ছেলেকে কোলে নিয়ে রুমা নেওয়াজের পাশে বসেন। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে মাইরার মাকে সান্ত্বনা দেয়। ইরফান তার অফিসের অ্যাসিস্ট্যান্ট রাকিবকে কল করে বলে, রাকিব আমার ইনস্ট্যান্ট হেলিকপ্টার লাগবে। টাইম হাইলি 20 মিনিট শো। আমি ঠিকানা মেইল করছি। গট ইট। রাকিব আমতা আমতা করলে ইরফান রে গিয়ে বলে, থা পপ, রকেতে না চাইলে টাকা ঢালো আর আমার কাজ কর। ওপাশের রাকিব চুপসে গিয়ে বলে, জি স্যার। ইরফান আবারও বলে, কানাডার 2টো টিকিট বুক করে রাখো আজকের মধ্যেই। রাকিব মিনমিন করে বলে, স্যার আজকে ফ্লাইট না পেলে? ইরফান দৃঢ় কণ্ঠে বলে, পাবে। ফাস্ট কর। কথাটা বলে কল কেটে দেয়। এরপর রাকিবকে এই হসপিটালের ঠিকানা পাঠায়। ফোন পকেট রেখে হাত আড়াআড়িভাবে বুকে বুজে দাঁড়ায়। দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন আকাশপানে। দৃষ্টিতে প্রাণ নেই। পাশে এসে শুদ্ধ কখন দাঁড়িয়েছে ইরফানের সে খেয়াল নেই। শুদ্ধ বেশ অনেকক্ষণ ইরফানের দিকে চেয়ে রইল। এরপর ইরফানের কাঁধে হাত রেখে ডাকে, ইরফান। ইরফান কিছু বলল না। আকাশপানে চেয়েই লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে। অনেকটা সময় পেরিয়ে গেলে ইরফান নির্জীব গলায় বলে, হুম। শুদ্ধ মৃদুস্বরে বলে, সব ঠিক হয়ে যাবে। ইরফান কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর বলে, ভার্সিটিতে নেক্সট 1 ইয়ার আমি থাকছি না। ভিসি আঙ্কেলের সাথে আমি কথা বলে নিব। তুই আঙ্কেলের সাথে একবার মিট করে নিস আমার হয়ে। শুদ্ধ মাথা নেড়ে বলে, আচ্ছা। তুই রাকিবকে হেলিকপ্টার ম্যানেজ করতে বললি কেন? ইরফান মৃদুস্বরে বলে, চট্টগ্রাম রওনা হব বার্ডফ্লাওয়ারকে নিয়ে। ইয়ামিন আঙ্কেল অনেক বড় অনকোলজিস্ট। উনার আন্ডারে ট্রিটমেন্ট করাবো। এর জন্য 1 সেকেন্ড টাইমও ওয়েস্ট করতে চাই না। শুদ্ধ একটু ভেবে বলে, তোর ইয়ামিন আঙ্কেলও যদি মাইরাকে অপারেশন করাতে বলে? ইরফান এবার ঘাড় ঘুরিয়ে শুদ্ধর দিকে তাকায়। রে দিয়ে বলে, তোরা বারবার কেন এই এক টপিক নিয়ে কথা বলছিস? আমি নিতে পারছি না। বার্ডফ্লাওয়ারের অপারেশনে অনেক রিস্ক। ওর কিছু। ইরফানের গলা ভারী হয়ে আসে। চোখ দুটো লাল। ডান হাতের আঙুলগুলো দ্বারা কপাল ঘষে নির্জীব গলায় বলে, আমায় একা ছেড়ে দে। শুদ্ধ কিছু বলল না। ইরফান একটু পর বলে, ইয়ামিন আঙ্কেল অপারেশন করতে বললে ইনস্ট্যান্ট ওকে নিয়ে ঢাকায় ব্যাক করব। অ্যান্ড আজকেই কানাডার ফ্লাইটে উঠব। শুদ্ধ অবাক হয়ে বলে, মাইরার পাসপোর্ট, ভিসা? ইরফান গম্ভীর গলায় বলে, অল কমপ্লিট। শুদ্ধ আগের চেয়েও অবাক হয়ে বলে, কিভাবে? ইরফান আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর বলে, কানাডায় আমার পিএইচডি করতে যাওয়ার কথা ছিল আর 1 মান্থ পর। নিজের উপর ভরসা পাচ্ছিলাম না, কি যেন ভেবে বার্ডফ্লাওয়ারের সব ওকে করে রেখেছিলাম। শুদ্ধ বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে। সে এসবের কিছুই জানত না। নিজের বিস্ময়ে চেপে বলে, মাইরাকে ডিরেক্ট কানাডায় নিয়ে যাচ্ছিস না কেন? ইরফান ঢোক গিলে বলে, নিজের লোক থাকতে অন্যদের কাছে ওকে নিতে চাই না তাই। ইয়ামিন আঙ্কেল আমার বাবার মতোই। বার্ডফ্লাওয়ারকে নিজের মেয়ে ভেবে ট্রিটমেন্ট করবে। হ্যাঁ, নট শিওর সে পারবে কিনা। কজ সে আগের মতো প্রফেশনালি এসবে অ্যাড নেই পার্সোনাল কারণে। আমার ঠিক না লাগলেই দেন কানাডা। শুদ্ধ মৃদু হেসে ইরফানের দিকে তাকিয়ে রইল।
ইরফান আবারও সেই অন্ধকার আকাশে দৃষ্টি রাখে। মৃদুস্বরে বলে, বিজনেসে ফুললি ফোকাস করার সাথে সাথে কানাডায় গিয়ে ওর জন্য কিছু অ্যারেঞ্জ করছিলাম। ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট আমি কানাডা গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। ইরফানের কণ্ঠের প্রাণ নেই। লম্বা শ্বাস টেনে আবারও বলে, বাচ্চা মেয়েটা কত বড় সারপ্রাইজ দিয়ে দিল আমায়। ও তো আমার লিটল গার্ল ছিল। ইরফানের কথাটায় যেন হাজারো আক্ষেপ, দুঃখ, কষ্ট চুইয়ে চুইয়ে পড়ছে। এরপর আবারও ধরা গলায় বলে, বার্ডফ্লাওয়ার জাস্ট দেখতে ছোট, ওর কাজগুলো অনেক বড় মানুষদের মতো। আমি ওর থেকে এমনটা কখনো এক্সপেক্ট করিনি। ও আমাকে খুব বাজেভাবে ভেঙে দিয়েছে শুদ্ধ। কথাগুলো বলে ইরফান শুদ্ধর দিকে একবার তাকায়। শুদ্ধ অবাক হয়ে ইরফানের চোখে চোখ রাখে। ইরফানের লালিত চোখজোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধর দৃষ্টিতে তা এড়ায় না। ইরফান সাথে সাথে চোখ সরিয়ে নেয় শুদ্ধর থেকে। আর এক সেকেন্ডও এখানে দাঁড়ালো না। শুদ্ধকে পাশ কাটিয়ে গটগট পায়ে জায়গাটি প্রস্থান করল। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান কখনো নিজেকে মেলে ধরে না। ওর স্বভাবটাই এমন, সেই ছোট থেকে দেখে আসছে। অথচ আজ একটা বাচ্চা মেয়ে সত্যিই কিভাবে ভেঙে দিয়েছে ইরফানকে। ইরফান নিজের মাঝেই নেই যেন। কখন কি করছে সে নিজেই জানে না। এই যেমন মাইরার অপারেশন করাতে হবে। মাইরা আরও 3 মাস আগে ডক্টরের কাছে এসেছিল, তখন ট্রিটমেন্ট স্টার্ট করলেও অপারেশনের কাছে যাওয়া লাগতো না হয়তো। কিন্তু এখন উপায় নেই। তাছাড়া মাইরার অবস্থা আর 5 জনের চেয়েও শোচনীয়। কিন্তু ইরফান মানবে না। ও নিজেও জানে, বুঝে মাইরার ছাড়া উপায় নেই, কিন্তু ও সবওয়ে ট্রাই করবে। শুদ্ধর মাইরাকে ভীষণ কথা শোনাতে ইচ্ছে করল, মাইরার এসব কথা লুকানোর জন্য। মেয়েটার জীবনটাই যে অনিশ্চয়তায় ভাসছে। মাইরার কিছু হলে ইরফানের কি হবে? কথাগুলো ভেবে শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল। একটি বিস্তীর্ণ ফাঁকা মাঠের মাঝখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারের প্রপেলারের ভারী, তীব্র শব্দ। প্রপেলারের ঘূর্ণায়মান ব্লেড থেকে প্রবল বাতাস বেশ খানিকটা জায়গা জুড়ে বাতাস ছড়িয়ে পড়ছে। কেউ একজন হেলিকপ্টারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মাইরা ইরফানের দিকে চেয়ে কান্নাভেজা কণ্ঠে বলে, আমাকে কোথায় নিয়ে যাবেন শিসওয়ালা? ইরফান মাইরার মাথার হিজাব টেনে ঠিক করে দেয়। এরপর মাইরাকে কোলে তুলে নেয়। হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে যেতে মৃদুস্বরে বলে, যেখানে নিয়ে গেলে আমার বার্ডফ্লাওয়ার সুস্থ হবে সেখানে। মাইরা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে রাখল। হেলিকপ্টারের দিকে যত এগোয় প্রপেলারের শব্দ তত তীব্রভাবে মাইরার কানে লাগে, সাথে বাতাস। মাইরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে শক্ত করে। ইরফান মাইরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে ইরফান একবার পিছু ফিরে দাঁড়ায়। সবাই ইরফান মাইরার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হাসল। তার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সে ইরফানকে জিজ্ঞেস করেছিল, বউকে সুখী করতে কত টাকার প্রয়োজন পড়ে। সেদিন ইরফানের বলা হেলিকপ্টারের উদাহরণটা ইরফানের সাথেই মিলে গেল। তবে মাইরা কি সুস্থ হবে? কথাটা ভেবে শুদ্ধর মুখ মলিন হয়। তারেক নেওয়াজ ঝাপসা চোখে চেয়ে রইল ছেলে আর ছেলের বউয়ের পানে। তিনি মাইরার জন্য দুঃখ করেছিলেন, আফসোস করেছিলেন, তার ছেলে মেয়েটাকে একটু ভালোবাসতে পারল না কেন। অথচ আজ যেন জলের মতো পরিষ্কার হয়ে গেল, তার সেই ছেলেটাই তার বন্ধুর মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। রাবিব তার মায়ের গলা জড়িয়ে ধরে ঘূর্ণায়মান প্রপেলারটির দিকে চেয়ে খানিকক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার আপুইয়ের দিকে তাকায়। ছোট্ট ছেলেটি কি বুঝল কে জানে, সে হাসল না। আর 5 জনের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখে তেমন উৎফুল্ল হল না। মলিন মুখে তার আপুইয়ের দিকে চেয়ে রইল। মাইরা ভেজা চোখে সবার দিকে একবার তাকায়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান হেলিকপ্টারের দিকে ফিরে দাঁড়ায়। একজন ইরফানের ওর উদ্দেশ্যে বলে ওঠে, স্যার অল ওকে। ইরফানের গম্ভীর স্বর, ওকে। কথাটা বলে ইরফান হেলিকপ্টারের ভিতর প্রবেশ করে। মাইরা ফুপিয়ে ওঠে। তার এসব ভালো লাগছে না। ইরফান সিটে বসে মাইরাকে তার কোলে বসে। কেউ একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। এরপর ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠতে থাকে, ফলে হেলিকপ্টার হালকা দুলে ওঠে। মাইরা ইরফানের গলা দু হাতে শক্ত করে ধরে। ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। ইরফান মাইরাকে নিজের সাথে জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই বার্ডফ্লাওয়ার। মাইরা শুনতে পেল কিনা, আরও শক্ত করে ইরফানকে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। তাকে আর কোথায় কোথায় যেতে হবে বাঁচার জন্য। সে বাঁচবে তো, তার শিশওয়ালাকে ছেড়ে, তার ছোট্ট ভাইকে ছেড়ে, তার মাকে ছেড়ে কাউকে ছেড়ে যেতে ইচ্ছে করে না তার।
ইরফান মায়রার মাথা তার গলা থেকে সরিয়ে নেয়। মায়রা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ইরফান ডান হাতে মায়রার মুখ মুছে দেয়। এগিয়ে গিয়ে মায়রার ঠোঁটজোড়ায় সময় নিয়ে চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে বেশ কয়েকটা চুমু আঁকে। কিছু বলল না আর, শুনতে পাবে না। এরপর সোজা হয়ে বসে ইরফান অসহায় চোখে অস্পষ্ট মায়রাকে দেখে। মায়রার সময় নিয়ে নিজেকে সামলায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। হেলিকপ্টারের ভেতর লাইট অফ থাকায় তেমন স্পষ্ট দেখতে পেল না ইরফানকে। অস্পষ্ট দেখল। ইরফান আবারও মায়রার মুখ মুছে দিয়ে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রা চোখ বুজল, থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান নিজেও চোখ বুজল। অসহায়ত্বের সংজ্ঞা এত নিখুঁতভাবে উপলব্ধি করতে হবে ইরফান কখনো কল্পনাতেও আনেনি। কথাটা ভেবে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ইরফানদের হেলিকপ্টার চট্টগ্রামে পৌঁছায়। ইরফান মায়রাকে নিয়ে তার আঙ্কেলের বাড়ি যায়নি, হসপিটালে গিয়েছিল। প্রায় ঘণ্টাখানেকের মতো সময় নিয়ে মায়রাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানায়। মায়রার অবস্থা খুবই খারাপ, ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। লাস্ট কথাটা শুনে ইরফানের দুনিয়া কেঁপে উঠেছিল। ইরফান নিষ্প্রাণ দৃষ্টিতে শুধু তাকিয়েছিল। সে যেন তার প্রাণহীন দেহ বয়ে বেড়াচ্ছে। এরপর মায়রাকে নিয়ে সেখানে থেকে বেরিয়ে আসে ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা হবে বলে। আবারও প্রায় 1 ঘন্টার কিছুটা বেশি সময় নিয়ে ইরফান মায়রাকে নিয়ে ঢাকায় ব্যাক করে। ঘড়িতে তখন রাত সকাল 10:30। ইরফান মায়রাকে কোলে নিয়েই নেমে দাঁড়ায় হেলিকপ্টার থেকে। মায়রাকে নিয়ে হেলিকপ্টার থেকে অনেকটা দূরে এগিয়ে গিয়ে দাঁড়ায় ইরফান। আশপাশটা একদম ফাঁকা দেখে ইরফান মায়রাকে কোল থেকে নামিয়ে দেয়। মায়রা ইরফানের সাথে লেগে গিয়ে দাঁড়ায়। মাথা উঁচু করে ভাঙা গলায় ডাকে, শিসওয়ালা। ইরফান মায়রার দিকে চেয়ে রইল। মেয়েটা এত কাঁদতে শিখেছে কবে থেকে? হাতে মায়রার মুখটা ধরে মৃদুস্বরে বলে, কাঁদছিলে কেন বার্ড ফ্লাওয়ার? মায়রার আবারও চোখ ভিজে যায়। সে ডক্টরের কথা শুনে নিয়েছে। তাকে অপারেশন করাতেই হবে। আর অপারেশন করালে সে মরে যাবে। তার অবস্থা একদমই ভালো নয়। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কান্না ভেজা কণ্ঠে বলে, শিসওয়ালা আপনি আমাকে ভালোবাসেন। ইরফান মায়রার কথাটা শুনে সূক্ষ্ম হাসে, তবে মুখে তীব্র ব্যথার ছাপ। মায়রার কপালে শব্দ করে একটা চুমু এঁকে ফিসফিসিয়ে বলে, শুনবে? মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান হাতের আঁচলায় মায়রার মুখটা নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গায়, বাদ পেয়ার কার্ট হাইন তুমকো স্যানাম। অনেক ভালোবাসি তোমাকে প্রিয়। কাসাম চাহ লিল, কসম চাও নিয়ে নাও। কাসাম চাহ লিল, খুদাকে কাসাম, খোদারি কসম। বাদ পেয়ার কার্ট হাইন তুমকো স্যানাম। অনেক ভালোবাসি তোমাকে প্রিয়। হামারি গাজাল হাইন তাসে ভিভিউর তুমেরা। আমার গজলে তোমার হাসি। তুমহার বিনা এবিএনএইচ জিনা হামারা। তোমায় ছাড়া এখন না বাঁচি। তুমহিন ইউন হিং চাহেঞ্জ, তোমায় আমি চাইব। তুমহিন ইউন হিং চাহেঞ্জ, তোমায় আমি চাইব। জাব তাক হাইন্ডাম, যতক্ষণ আছে দম। এটুকু গেয়ে থেমে যায় ইরফান। তার গলায় কিছু বেঁধেছে মনে হলো। মায়রা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান 1 পা পিছিয়ে যায়। মায়রা নিজেও 2 পা পিছিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাঠের মাঝে বসে পড়ে মেয়েটা। হাতের মাঝে মুখ লুকিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমি শুনে নিয়েছি শিসওয়ালা, আমি বাঁচব না। আমি মরে যাব বলে আপনারা এখন এত ভালোবাসা দেখাচ্ছেন। এসব আমার চাই না। এত ভালোবাসা দেখিয়ে আমায় দুনিয়া লোভী করে দিতে চাইছেন। আপনারা সবাই স্বার্থপর। আমি আমার শ্যামা মায়ের কাছে যেতে চাই। আপনারা আবার আমায় অবহেলা করুন। আমি হাসি মুখে চলে যেতে চাই। আমার কাঁদতে ভীষণ কষ্ট হয়। আমি কেঁদে কেঁদে মরতে চাই না। আমি ভালোবাসা চাই না। কথাগুলো বলতে বলতে হেঁচকি তুলে কাঁদে মায়রা। ইরফানের দম আটকে আসছে বোধহয়। চোখ দুটো ভরে গিয়েছে। সে মায়রার দিকে এগোলে না। নির্জীব চোখে কান্নারত মায়রার পানে চেয়ে রইল। তার কানে বাজে তার আঙ্কেলের বলা কথা, ইরফান আব্বু, আমি তোমার নিজের মানুষ। অপারেশন ছাড়া মেয়েটার আর কোনো ওয়ে নেই। আর ওর অপারেশনে ভীষণ রিস্ক। তোমাকে 80% মৃত্যুর দিকে ঠেলে ওকে অপারেশন থিয়েটারে দিতে হবে। ওর টিউমার অলরেডি ক্যান্সারে ট্রান্সফার হয়েছে বুঝেছ। আগে যাদের দেখিয়েছ, আই থিঙ্ক তারা এটা ধরতে পারেনি। তুমি ওকে কানাডা নিয়ে যাও, এটা ভালো ডিসিশন। তবে আমার মনে হয় তারাও একই কথা বলবে। কথাগুলো ভেবে ইরফানের তলাল চোখ থেকে ফোঁটা পানি গড়িয়ে পড়তে নেয়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে পানির কণা ছিটকে ফেলে। ডোক গিলতে চায়,
পারে না। কেমন ছটফট লাগে। মায়রার কান্না তার কানে এসে বাড়ি খায়। হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, স্টপ ক্রাইং বার্ড ফ্লাওয়ার।